সুধী দর্শক আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নেক্সাস টেলিভিশনের সাপ্তাহিক নিয়মিত আয়োজন এসপি হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্য অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর পাপিয়া আফরোজ সৌমিক। আমাদের আজকের আলোচ্য বিষয় অপারেশনবিহীন হাঁটু ও কোমর ব্যথার চিকিৎসা এবং স্ট্রোক পরবর্তী রিহ্যাবিলিটেশন নিয়ে। এই অনুষ্ঠানটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নেক্সাস টেলিভিশনের পর্দায়। আজকের আলোচনার বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকলে আমাদের টিভি স্ক্রিনের নিচে স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের বিশেষ অতিথির মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আর আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য একজন চিকিৎসক ডাক্তার এস চক্রবর্তী, বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট, প্রধান কনসালটেন্ট ও চেয়ারম্যান এসপি হসপিটাল ঢাকা এবং সহযোগী অধ্যাপক ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। শুভ সকাল স্যার, কেমন আছেন? ধন্যবাদ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি স্যার। স্যার, আপনার কাছে আমার প্রথমেই প্রশ্ন থাকবে, হাঁটু ও কোমর ব্যথার কারণগুলো কি কি? ধন্যবাদ। আসলে হাঁটু কোমর ব্যথা একটার সাথে একটা রিলেটেড। তো মোস্ট অফ দ্য কমন কজ যেটা আমরা বলছি সেটা হচ্ছে মেকানিক্যালি হচ্ছে আমাদের এই হাঁটু এবং কোমর ব্যথা ঘটে যাচ্ছে। মেকানিক্যাল কজটা কিন্তু খুব বেশি। আরেকটি কজ তাহলে কি? একটি মেকানিক্যাল বলছেন, তার মানে আরো কজ আছে। অসুখ যেটা আসলে আমরা বলছি যে অসুখ যেটা ব্যথা হলে মনে করছি কিছু একটা অসুখ আছে, তো অসুখটা মানে হচ্ছে যে ডিজিজ, যেমন টিউমার হতে পারে, টিবি হতে পারে, ক্যান্সার হতে পারে, এইগুলো সেটা অন্য দিকের কথা। রাইট, এটা প্যাথোলজিক্যাল কন্ডিশন বলা হয়। আর মেকানিক্যাল হচ্ছে আমাদের ইমব্যালেন্স, অ্যাকচুয়ালি ইমব্যালেন্স। মেকানিক্যাল মানেই বুঝতে হবে কোনো না কোনো কারণে সেখানে ইমব্যালেন্স হওয়ার ঘটনার কারণে আমাদের বডি আঘাতপ্রাপ্ত হচ্ছে। যেমন আমরা হয়তো আছাড় খেয়ে পড়ে গেলাম, পড়ে গিয়ে কোমরে আঘাতপ্রাপ্ত হচ্ছে। কোমরে আমাদের মেরুদণ্ড স্পাইন যে আছে, আমাদের স্পাইনের ছোট ছোট ভার্টেব্রা থাকে, অনেকগুলো ভার্টেব্রা আছে, দুইটা ভার্টেব্রার মাঝখানে একটা করে টিউব থাকে যেটা আমরা বলি ডিস্ক। যে ডিস্কের কারণে আমরা মুভমেন্ট করতে পারি সামনে, পেছনে, ডানে, বাই। এই ডিস্কগুলো তখন ফেটে যায়, টিউবগুলো ফেটে যায়। ফেটে গেলে স্বভাবত ভিতরে থাকে জেলটা বের হয়ে স্পাইনাল ক্যানেলের মধ্যে চলে আসে। স্পাইনাল ক্যানেলে যখন ঢোকে তখন সেটা শক্ত হয়ে যায়। যেমন ডিমের ভিতরে কুসুম থাকে, ডিম যদি ফেটে যায়, কুসুম বাইরে বেরো, আস্তে আস্তে সেটা জমে যায়, শক্ত হয়ে যায়। ঠিক তাই এটা কিন্তু শক্ত হয়ে যায়, তখন নার্ভাস সিস্টেমকে প্রেশার করে। কারণ আমাদের যে স্পাইনাল কর্ড ব্রেনের থেকে যেটা এক্সটেনশন হয়ে আমাদের স্পাইনাল কর্ডে চলে আসছে, এটা কিন্তু ব্রেনের মতোই। ব্রেন যেমন দুর্বল নরম, ঠিক এইভাবে আমাদের স্পাইনাল কর্ডটা জাস্ট এক্সটেনশন ব্রেন তো চলে এসেছে, যেটা থেকে নার্ভ আমাদের সারা শরীরে জালের মতো ছড়িয়ে গিয়েছে। তো ওই যে ডিসটা যখন বের হয়ে নার্ভে চাপ দেয় তখনই ব্যথা হয়। তো প্রথম অবস্থা অনেকে রোগী বলে আমার তো প্রচণ্ড কোমরে ব্যথা ছিল, ব্যথা কিন্তু শিফট করে নাই। তার মানে তার জয়েন্টটা ফেটে গিয়েছে। যখন ফেটে যায় সেখানে ব্লিডিং হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, সেখানে একটা প্রদাহ হচ্ছে, রাইট, সেখানে ব্যথা হচ্ছে। আস্তে আস্তে ব্যথার ওষুধ খাওয়ার কারণে ব্যথাটা কমে যাচ্ছে, তখন কি ফাটাটা আরো বড় হয়ে যায়। তো ফাটাটা যখন বড় হয়ে যায় তখন জেলটা লিক করে বাইরে বের যায়, নার্ভে চাপ দেয়। তখন বলে ব্যথা যে আমার কোমরে ব্যথা তো ভালো, সহ্য করা যায়, কোনো সমস্যা, কিন্তু ব্যথা এখন থায়ে চলে এসেছে, পায়ের দিকে নেমে যাচ্ছে। তো পেশেন্ট মনে করতে আমি ইমপ্রুভ হলাম, ভালো হচ্ছে। আসলে কিন্তু না, যত ব্যথা নিচের দিকে নামতে থাকে তত কিন্তু খারাপ হতে থাকে। কারণ সেন্টার, কোমরটা হচ্ছে আমাদের সেন্টারে যত ব্যথাই থাক, এটা ভয় পাওয়ার কিছু নাই। তো যে কারণে সেন্টার থেকে নিচে গেলেই তখন এটাকে আমরা। স্যার, আমাদের একটি ফোন রয়েছে, আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করব। সুধী দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি ওয়ালাইকুম সালাম। দর্শক, আপনি টিভির ভলিউমটা কমিয়ে বা টিভি থেকে দূরে গিয়ে আমাদের সাথে কথা বলুন। আমি চট্টগ্রাম থেকে বলছি। জি, আমার বয়স 60। আচ্ছা, আপনার টিভির ভলিউমটা বন্ধ করে নেন। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস রোগে ভুগছিলাম। জি, আর্থ্রাইটিস, জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি ভারতে চিকিৎসা করেছি আমরি হসপিটালে, ওখানে এমআরআই করা হয়েছে। তারপরে আপনার আমার ওই এক্সরে, ইসিজি সবই করিয়েছি। জি, কিন্তু আমার সমস্যা হয়েছে, আমার নাকি হাড় ক্ষয় গিয়েছে। আপনার বয়স কত? 60 বছর। ওই মেরুদণ্ডে হাড়ের হাড় ক্ষয় গিয়েছে, মেরুদণ্ড ক্ষয় গিয়েছে এবং কোমরের
মধ্যে যে সমস্যা হচ্ছে ওটার অসুরূপটা নাকি একটু ফাঁক হয়ে গিয়েছে। জি ওটার জন্য আমি চিকিৎসা করেছি ভারতে এবং থেরাপি দিয়েছিলাম, ফিজিওথেরাপি। জি এখন তো আমি বাংলাদেশে চলে আসছি, আমার বাড়ি বাংলাদেশের বাঁশখালী। আচ্ছা আমার নাম অর্পণা নন্দী। আচ্ছা জি। এখন আমি এই মুহূর্তে আমার শরীরে দেখি যে অ্যালার্জি হয়ে গেছে। আমি কিন্তু ওই ফিজিওথেরাপির মতো আমি গরম বক্সে ওই পানি নিয়ে গরম সেক দিলেই আমার ভালো লাগে। জি আচ্ছা, বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ দর্শক। আমাদের দর্শক ছিলেন অর্পণা নন্দী চট্টগ্রাম থেকে। তার বয়স 60 বছর। তিনি অনেকদিন ধরে কোমরের সমস্যায় ভুগছিলেন। তিনি ভারতে গিয়েও চিকিৎসা নিয়ে এসেছেন, এমআরআই করেছেন। সেখানে বলা হয়েছে তার ঘাড়ের এবং কোমরের হাড় ক্ষয় হয়ে গিয়েছে। তিনি সব রকমের পরীক্ষা নিরীক্ষা করেছেন, কিন্তু বর্তমানে তিনি চিকিৎসা নিয়ে ফিরে এসে ওখানে ফিজিওথেরাপি দিয়ে এখন তার অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছে। কিন্তু উনি এই কথাটি ক্লিয়ার করেনি তিনি আগের সমস্যা এখনো আছেন কিনা। তার মানে যেহেতু উনি এখনো গরম শাক নিচ্ছেন, তার সমস্যা রয়েছে। তারপর ওনার যে ট্রিটমেন্টটা হচ্ছে, ট্রিটমেন্ট যেমন তার আর্থাইটিস বলছে, আর্থাইটিস ডিজেনারেশন, এটা আসলে বয়সের কারণে হবে, এটা ন্যাচারাল, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু না। ওনার যেটা আছে, যেটা আমি বুঝতে পারছি, ওনার পিএলআইডি আছে, ডিস্ক প্রোলাপসের কারণেই তার ব্যথাটা ছড়িয়ে যাচ্ছে। গরম পানি দিলে আরাম লাগে, আরাম লাগা কোনো চিকিৎসা নয়, চিকিৎসা করতে হবে। ওনার চিকিৎসা করতে গেলে প্রথমত যে মেরুদণ্ডের ডিস্কটা ফেটে জেলটা বের হয়ে গেছে, ওটাকে রিপেয়ার করে ওনার মাসেলকে স্ট্রং করে বডির ফিটনেসটাকে ফিরিয়ে আনতে হবে। তাহলে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। ওনাকে আসলে উনি যে ফিজিওথেরাপি দিচ্ছে, এটা সঠিক ফিজিওথেরাপি হচ্ছে না। যদি সঠিক ফিজিওথেরাপি পেত তাহলে ভালো হয়ে যেত অনেক আগেই। তো দর্শক, যেটা আমি আপনাকে সাজেস্ট করবো, আপনাকে 3 থেকে 6 সপ্তাহ কন্টিনিউ ফিজিওথেরাপি করতে হবে। অবশ্যই কোনো রিহ্যাব হসপিটালে ভর্তি থেকে আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে। হসপিটালে আপনাকে 3 থেকে 4 সপ্তাহ ট্রিটমেন্ট করতে হবে এবং 2 থেকে 3 সপ্তাহ বাসায় নিজে করবেন। 6 সপ্তাহ চিকিৎসা করলে এরপর আর ফিজিওথেরাপির কোনো দরকার নেই। এরপর আপনি নিজে স্বাভাবিক সব কিছু করতে পারবেন, নিচে উঠা বসা করা, হাঁটা চলা সব কিছু। এরপর যত আপনি এক্সারসাইজ করবেন আপনি ভালো থাকবেন, কারণ সুস্থ থাকতে হবে। আপনি যেভাবে চিকিৎসা চলে যাচ্ছে, এভাবে আস্তে আস্তে আরও অসুস্থতা বেড়ে যাবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার আপনাকেও। স্যার, আমরা কথা বলছিলাম হাঁটু কোমর ব্যথার কারণগুলো নিয়ে। আপনি মেকানিক্যাল কারণে ডিস্ক প্রোলাপসের কথা বলেন, এইমাত্র আরেকটা টার্ম বলেন পিএলআইডি। এই ডিস্ক প্রোলাপস এবং পিএলআইডি কে এক? হ্যাঁ, একই জিনিস। যেটা ওনার ক্ষেত্রে যে একটু আগে আমাদের ফোন দিয়েছিল, সেম জিনিস। এটা মেকানিক্যাল, কিন্তু এই ঘটনাটা ঘটে যাচ্ছে। এটাকে আমরা বলছি পিএলআইডি বা ডিস্ক প্রোলাপস। এটা গিয়ে নার্ভের চাপ দিয়ে আস্তে আস্তে পায়ের শক্তি কমায় দিচ্ছে। পায়ের জোর যত কমে যাচ্ছে, বডির ওজনটা আঘাত করছে হাঁটুর মধ্যে, গোড়ালিতে, কোমরে, হিপ জয়েন্টে, বিভিন্ন জায়গায় বডি ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। তখনই কিন্তু কার্টিলেজগুলো ইনজুরি হচ্ছে, ডিস্কগুলো ফেটে যাচ্ছে, জেলগুলো লিকেজ হচ্ছে, নার্ভাস সিস্টেমকে প্রেশার দিচ্ছে, উইকনেস ডেভেলপ করছে, নানান কমপ্লিকেশন দেখা দিচ্ছে। এবং এটার জন্য কি সবাই কিন্তু মেডিসিন খাওয়ার চেষ্টা করছে। এখানে কিন্তু মেডিসিনের কোনো কাজ নাই। এখানে হচ্ছে ইমব্যালেন্সকে ব্যালেন্স করতে হবে। তার যে প্রবলেমগুলো আছে সেগুলোকে সলভ করতে হবে। এখানে যেমন ফেটে জেল বের হয়ে গিয়েছে, এখানে তো ওষুধের দরকার নাই। ফাটাকে রিপেয়ার করার জন্য রেস্ট লাগবে। মাসেল উইকনেস হয়ে আছে, উইকনেসকে স্ট্রং করার জন্য এক্সারসাইজ লাগবে। এখানে রেস্ট এবং এক্সারসাইজই একমাত্র ভরসা। এবং এটা যদি করে, তার সমস্ত জয়েন্টগুলো আবার রিল্যাক্স চলে আসবে, ফ্লেক্সিবিলিটি বেড়ে যাবে, স্বাভাবিক লাইফে চলে আসবে। সো আমাদেরকে প্রত্যেকটা রোগীকে চিন্তা করতে হয় যে তার যে সমস্যা নিয়ে রোগী আসছে, কিন্তু কমপ্লেন ব্যথা, রোগীর কিন্তু অন্য কোনো কমপ্লেন থাকে না। রোগীর একটাই কথা, আমার ব্যথা। ব্যথা কিন্তু রোগ না, ব্যথা আমাদের বন্ধু। ব্যথার পেছনে যে কারণগুলো থাকে, প্রত্যেকটা কারণকে সলভ করা আমাদের কাজ। স্যার, আমাদের একটি ফোন রয়েছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম, আমি বরিশাল থেকে মনোয়ারা বলছি। জি, আপনার সমস্যা কথাটি বলুন। আমার সমস্যা হলো যে আমার পায়ের পাতা আঙ্গুলে জিনজিন করতে থাকে সবসময়। আচ্ছা, কতদিন হচ্ছে এটা? এটা আমি রোজার মধ্যে এসে নামাজ পড়তে বসছি, তখন ওই আঙ্গুলটা কিরকম একটু ব্যথা হয়ে যাচ্ছিল, তখন মানে সোজা করতে পারছিলাম না, টান দিচ্ছি, এখন ওই পার মধ্যে এরকম করতেছে। কোমরে কোনো ব্যথা আছে? কোমরে মাঝে মাঝে ব্যথা হয়। কোনো চিকিৎসা করেছেন? আমি ডাক্তার দেখাইছিলাম, তারপর ডাক্তার কিছু ওষুধ দিছিল। আমার পায়ে আরো সমস্যা হতো, ওই বাম পাটাই আমার দুইবার আর কি, একবার ভেঙে কি হয়েছিল, ফেটে গেছিল, আরেকবার আর কি মুচড়ে গেছিল আর কি। জি, এটার জন্য কি ট্রিটমেন্ট করছেন? এটার জন্য ওই হসপিটালে দেখাইছি, উনি স্প্রে করছে, স্প্রে করে কিছু ওষুধ লিখে দিচ্ছে আর কি। কি সমস্যা বলেছে, কেন, যে কি কারণে হচ্ছে? না, উনি কিছু বলে নাই আমাকে। বলে নাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দর্শক। দেখেন,
ওনার পায়ের আঙ্গুল ঝিঝি করছে মানে কি তার নার্ভ সাপ্লাইটা ডিস্টার্ব হচ্ছে, ট্রমা হিস্ট্রি হ্যাঁ ট্রমা হিস্ট্রি আছে, ওনার মেরুদণ্ডে ব্যথা আছে, ওনার কোমর থেকে এটা হচ্ছে। কোমরে যখন ডিসপ্রলাপস হয়, অল্প যদি ডিসপ্রলাপস হয় ব্যথা থাকবে কোমরে, যখন বেশি বের হয়ে যাচ্ছে জেলটা তখন নার্ভকে চেপে ধরলে তখন আঙ্গুল ঝিঝি হতে পারে, ঝিঝির পর আঙ্গুল প্যারালাইসিস হয়ে যেতে পারে। তো এটা কোমর থেকে হচ্ছে, এটা মূলত কোমরের ট্রিটমেন্ট করতে হবে এবং কোমর ইনভেস্টিগেশন করতে হবে। কোমরটাকে এমআরআই করলেই তার রোগটা ধরা পড়বে এবং এটাকে ট্রিটমেন্ট দিয়ে থেরাপির মাধ্যমে এটাকে কমপ্লিটলি ভালো করা সম্ভব। তো দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখে কোমরে একটা এমআরআই করবেন, এমআরআই করে ফিজিওথেরাপি করলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। স্যার, কোমরের ব্যথা থেকে হাঁটুতে ব্যথা যাচ্ছে, এটার কারণ কি? কোমর থেকে হাঁটুতে যাবে এটাই কারণ কোমরে যদি লং টাইম ব্যথা থাকে, যেটা রিসার্চ বলছে যে লং টাইম ব্যাক পেইন বাইল্যাটারাল বোথ নি জয়েন্টের কারণ, পেনের কারণ। তো যখনই আমাদের কোমর অনেকদিন ব্যথা থাকে আস্তে আস্তে কি পায়ের শক্তি কিন্তু কমে যায়। পায়ের শক্তি যদি কমে যায় তাই শরীরটা কোথায় যে আঘাত করছে প্রতিটা স্টেপে হাঁটুর মধ্যে আঘাত করছে। হাঁটুর মধ্যে থাকে একটা পাত থাকে দুইটা হাড়ের মাঝখানে, কারণ হাড়ের সাথে হাড় লাগে না, মাঝখানে একটা গ্যাপ থাকে, এই গ্যাপের মধ্যে একটা কচকচে হাড্ডি থাকে যেটাকে আমরা বলছি কার্টিলেজ। এই কার্টিলেজ যখন অতিরিক্ত লোড পড়ে, কার্টিলেজ তো লোড নেওয়ার জন্য না, কার্টিলেজের কাজ হলো ফ্লুইড সিক্রেশন করে জায়গাটাকে ময়শ্চারাইজিং রাখা। সো যখনই আঘাত পড়ে, অতিরিক্ত আঘাত পড়ে তখন কার্টিলেজটা ফেটে যায়, ফেটে গিয়ে সেখানে ব্লিডিং হয়, ব্লিডিং হলে আস্তে আস্তে তার স্বাভাবিক যে ফ্লুইড সিক্রেশনটা বন্ধ হয়ে যায়, দিন দিন সে ড্রাই হয়ে যায়। এরপরে রোগীরা বলে ভিতরে হাঁটলেই কচকচ শব্দ করে, কট করে শব্দ করে, অনেকে হাঁটতে পারে না, পেঙ্গুইনের মতো হাঁটে, কারণ হাঁটুকে ইউজ করতে পারছে না, হাঁটুতে লোড দিতে গেলেই হাঁটু ব্যথা পাচ্ছে, কারণ কার্টিলেজ তখন পেইনফুল হয়ে যায়, ভিতরে ফ্লুইড জমে যায়, অনেকে ইনফেকশন হয়ে যায়, পায়ে হাঁটুর মধ্যে পানি জমে যায়, অনেকের ইনফেকশনে পুজ হয়ে যাচ্ছে, তখন বের করতে হয়, অনেক ঝামেলায় জড়ায় যায়। আসলে এই জন্য কোমর ব্যথাকে আসলে ইগনোর করা উচিত না, যত দ্রুত কোমর ব্যথাকে আমরা সমাধান কিন্তু করা উচিত। কোমর ব্যথা হলেই ভাবি যে কিছুদিন পরে ঠিক হয়ে যাবে, রেস্ট নিচ্ছি বা পেইন কিলার খাচ্ছি, যেটা খুব সহজেই আমরা ফার্মেসি থেকে নিতে পারি। তাহলে কোমর ব্যথা হলে রোগীরা সর্বপ্রথম কার কাছে যাবে? কোমর ব্যথা আসলে আলটিমেটলি আমরা কি দেখছি এখন, যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখেন কেউ ইন্ডিয়ায় যাচ্ছে, কেউ সিঙ্গাপুর যাচ্ছে, কেউ ব্যাংকক যাচ্ছে, ওষুধ খাচ্ছে, ভালো হচ্ছে না, আলটিমেটলি কি বলছে ফিজিওথেরাপি করে, যেখানে যাক, সিঙ্গাপুরে গেলেও ফিজিওথেরাপি দিচ্ছে, ইন্ডিয়া গেলেও ফিজিওথেরাপি দিচ্ছে, অপারেশন করলেও ফিজিওথেরাপি। তাহলে আমি কেন এত কিছু ঝামেলার মধ্যে যাবো? আমি প্রথমেই কেন ফিজিওথেরাপি চিকিৎসায় যাচ্ছি না? এটা তো আমাদের বোকামি। তো আমার কথা হলো যে কোমর ব্যথা রোগীদের প্রত্যেকেরই ধারণা মানে জানা উচিত যে কোমর ব্যথা রোগী আসলে ফার্স্ট চয়েস অফ ট্রিটমেন্ট ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি যদি ভালো না হয় তাহলে বুঝতে হবে সেখানে কোনো প্যাথোলজি আছে। তো একটা এমআরআই করলে তো আমরা দেখতে পাচ্ছি যে মেকানিক্যাল না প্যাথোলজিক্যাল। যদি মেকানিক্যাল প্রবলেম থাকে 100% সেখানে ফিজিওথেরাপি লাগবেই। শুধুমাত্র প্যাথোলজি থাকলে সেই প্যাথোলজিটা কারেকশন করে দেন ফিজিওথেরাপি কিন্তু লাগবে। তার মানে প্রত্যেকটা কোমর ব্যথা রোগীকে ফিজিওথেরাপি চিকিৎসা আসতেই হবে। যত আপনি ওষুধ খাবেন কোমর ব্যথা বাড়তেই থাকবে। এ পর্যন্ত আপনি 100 জন রোগীর উপর রিসার্চ করেন, দেখবেন এই 100 জন রোগী গত 10 বছর বা 5 বছর ধরে তারা যে কোমর ব্যথায় সাফার করছে, তারা 10 বছর আগে যে ব্যথা ছিল এখন তার থেকে অনেক গুণ বেড়ে গিয়েছে শুধু ওষুধের কারণে। সো কোমর ব্যথা রোগীরা ওষুধ খেয়ে ভালো করার চেষ্টা করলেই বিপদে পড়বে। কোমর ব্যথা কখনোই ওষুধে ভালো হবে না, কারণ সে দিন দিন খারাপের দিকেই যাবে। এই জন্য কোমর ব্যথা হলে প্রথমেই ফিজিওথেরাপি, এমন হয়তো একটা ফিজিওথেরাপি দিলেই সে সুস্থ হয়ে যেতে পারে, কারণ ফিজিওথেরাপিটা নিজের কন্ট্রোল, এটা নিজেই করা যায়। আমরা দৈনন্দিন যে কাজকর্ম করছি এর মধ্যে অনেক ফিজিওথেরাপি হচ্ছে, কিন্তু সেটা না বুঝে সঠিকভাবে আমরা না করার কারণে আমরা বিপদে পড়ছি। এই যে স্যার আমরা কিন্তু আমরা প্রথম দর্শকের কাছ থেকেও শুনতে পারলাম, আবার বাইরেও কিন্তু অনেকের কাছেই শুনতে পারি, কোমর ব্যথা হয়েছে, বাংলাদেশে ট্রিটমেন্ট নিয়েছে, কোনো কাজ হয়নি, বিদেশে চলে গিয়েছে, দেশের বাইরে গিয়ে ট্রিটমেন্ট নিয়ে এসেছে বা কোনো পরামর্শ নিয়ে আবার কিন্তু দেশে ফেরত আসছে, কোনো সুফলতা পাচ্ছে না, সেখানে গিয়েও কিন্তু নষ্ট হচ্ছে। রাইট, কারণ কি আসলে কোমর ব্যথার যে ট্রিটমেন্টটা ফিজিওথেরাপি, যে উনি চেন্নাই গেলেন, চেন্নাই যাওয়ার পরে তারা পরীক্ষা নিরীক্ষা করে অনেক টাকা পয়সা খরচ করার পর লাস্টে কি বললেন ফিজিওথেরাপি করেন। এখন উনি চেন্নাই কি ফিজিওথেরাপি করবে? 2 দিন 1 দিন করার পরে বলছেন না আমি দেশে চলে যাই। না, সম্ভব না, কারণ ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা কতদিন নিতে হবে সেই মানে সেই যে আমাকে হয়তো 1 সপ্তাহ লাগবে, 2 সপ্তাহ লাগবে, 3 সপ্তাহ লাগবে, তো সময় কোথায়? দেখা গেলো সে পরীক্ষা নিরীক্ষা করতে করতেই তার টাইম শেষ, 2 সপ্তাহ হয়ে গেছে, চলে আসার সময় হচ্ছে, তখন বললো ফিজিওথেরাপি করেন। এখন একদিন ফিজিওথেরাপি ভালো হবে না, ফিনান্সিয়াল ওখানে মানে অনেক এক্সপেন্সিভ। মানে ফিজিওথেরাপি চিকিৎসা বাংলাদেশ ছাড়া পৃথিবীর সব দেশে এক্সপেন্সিভ। তো বাংলাদেশে কিন্তু অনেক কম খরচে আমরা যেটা করছি এসপি হসপিটাল, আমরা কিন্তু অনেক কম খরচে রিহ্যাব কমপ্লিট সলিউশন আমরা দিচ্ছি। যে আমাদের এসপি হসপিটালের স্লোগান হচ্ছে যে প্রথমত যে আমাদের প্রথম কথা যে একটা রোগী আসবে, সে 5 বছর 10 বছর সাফার করছে, কেন ব্যথাটা হচ্ছে সেই কেনটা তার কাছে
কাছে জানা নাই, সেই কেনটা আমরা আগে আবিষ্কার করি যে তার ব্যথার মূল কারণটাকে, কি রোগের কারণে সে সাফার করছে। রোগটা আইডেন্টিফাই করতে আমাদের মাত্র 2 ঘন্টা সময় লাগে। 2 ঘন্টার মধ্যে আমরা ধরতে পারবো তার কি কি প্রবলেম আছে, দেন কি ট্রিটমেন্ট করলে ভালো হবে, কতদিন ট্রিটমেন্ট করলে ভালো হবে আমরা বলে দিচ্ছি এবং ট্রিটমেন্ট করে দিচ্ছি। যার 3 সপ্তাহ দরকার 3 সপ্তাহ করে দিচ্ছি, 4 সপ্তাহ দরকার 4 সপ্তাহ করে দিচ্ছি। সো আসলে যে বছর বছর সাফার করার থেকে 3 সপ্তাহ ফিজিওথেরাপি নেওয়া অনেক ভালো। কিন্তু অনেক আছে কি 2 দিন নাই, 5 দিন নাই, ইরেগুলার, ডিসিপ্লিন নাই। আসলে মেডিকেল সায়েন্সে যেটা বলে চিকিৎসার মধ্যে বা একজন মানুষ সুস্থ থাকতে গেলে যেটা আমরা বলছি রাইট ডিসিপ্লিন, আমাদের 3টা ডি যদি আমরা বলি, নাম্বার 1 ডি ডিসিপ্লিন, নাম্বার 2 ডায়েটিং, নাম্বার 3 ড্রাগস। সো আমরা কিন্তু প্রথমে 3 নাম্বার ডিতে চলে যাই, কিছু হলে আমরা ওষুধ খেতে চেষ্টা করি। নো, যে কোনো রোগের জন্য প্রথমে আমাকে যেটা মেনটেন করতে হবে ডিসিপ্লিন। আমাদের যদি ডিসিপ্লিন ঠিক না থাকে, ডায়েটিং যদি আমরা ঠিক মতো না করি, তো ওষুধ খেলেও কাজ করবে না। যে কারণে ওষুধ খাচ্ছে বছর পর বছর কিন্তু কাজ হচ্ছে না। সো ডিসিপ্লিনকেও মেনটেন করে না। ফিজিওথেরাপি দিতে বলছে 1 দিন দিল, 5 দিন দিল না, এটাতে ভালো হবে না। ফিজিওথেরাপি কোর্স আছে অ্যান্টিবায়োটিকের মতো, অ্যান্ড অ্যান্টিবায়োটিক যদি 6 ঘন্টা খাইতে পর খেতে বলে, কেউ যদি বলে 12 ঘন্টা পর খাবো, কেউ যদি আজকে একটা খায় কালকে 4টা খাবো, পরশুদিন 2টা খাবো, এইভাবে ইরেগুলার খেলে কোনদিন কাজ করবে? আমাদের একটি ফোন কল রয়েছে স্যার। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আচ্ছা, আমি নুরুল ইসলাম বলছি আগারগাঁও থেকে। জি, আপনার সমস্যা কথাটি বলুন। আমার সমস্যা হাঁটুতে প্রচন্ড ব্যথা, কিন্তু এমআরআই তে বলতে স্পন্ডাইলোসিস। স্পন্ডাইলোসিস থাকতে পারে, কারণ ঘাড়ে একটু ব্যথা আছে। আমি আপনাদের ওখানে 7 দিন মাত্র ওই যে ফিজিওথেরাপি করেছে, পরে আর কি বলে সময় দিতে পারি নাই। শারীরিক অসুস্থতা ভালো ছিল, তারপরে পারি নাই। আমরা ভেবে করে যদি আমাকে ওই যে হাঁটুতে তো প্রচন্ড ব্যথা, পা ভাঁজ করতে পারি না। জি, হাঁটার গতি কমে গেছে, হাত মতোই হাঁটতে মানে খুব। আপনার বয়স কত? বয়স 68 বছর বয়স। তাহলে আপনার মেরুদণ্ডে মূল প্রবলেমটা হচ্ছে মেরুদণ্ডে, কোমরে, যে কারণে আপনি হাঁটতে গেলে আপনার কারেন্ট সাপ্লাই দেয় না, মোটর ঠিক মতো ঘোরে না, আপনি হাঁটতে পারেন না। স্যার, আমাদের আরেকজন দর্শক আছে। দর্শক, আমরা আপনার প্রশ্নের উত্তরটি দিব একটু পরে। হ্যাঁ, একটু লাইনে থাকেন। জি, আমাদের পরবর্তী দর্শক রয়েছে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি বলছি ঢাকা থেকে বলছি, ঢাকা মগবাজার। আচ্ছা, কে বলছেন? আপনার নামটি বলুন। মোহাম্মদ সাজু, ঢাকা মগবাজার থেকে বলছি। জি, আপনার সমস্যা কথাটি বলুন। ম্যাডাম, আমার সমস্যাটা হলো আমার হাঁটুতে ব্যথা করে, ডাইন হাঁটু। এখানে একটা চোট পাইছিলাম একবার, মানে ব্যথা পাইছিলাম করোনার সময়। ওই ব্যথাটা মানে আমি কেয়ার করি নাই, এখন থেকে আস্তে আস্তে ব্যথা করে। কোমরে কোনো ব্যথা আছে? বসলে আমার হাঁটুতে মানে ব্যথা করে কি, হাঁটুতে সমস্যা হয় না। আপনার কি কোমরে কোনো ব্যথা আছে? কোমরে ওইরকম ব্যথা নাই, কোমরে এমনি হাঁটাচলা করলে একটু ব্যথা হয় আর কি, বেশি মানে হালকা হালকা। নিচে বসলে উঠতে কষ্ট হয়? হ্যাঁ, মানে বেশি কাজ টাজ করলে তার একটু বসলে একটু কষ্ট হয় উঠতে। পা কি ভারী ভারী লাগে? না, পা ভারী লাগে না। জি, বুঝতে পেরেছি, আমি উত্তরটা দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ দর্শক, আমরা আপনার প্রশ্নের উত্তরটি দেব। স্যার, আমরা দর্শকের প্রশ্নের উত্তরগুলো দেব, কিন্তু একটা বিরতির পরে। দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসছে এসপি হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্য অনুষ্ঠানে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের সাপ্তাহিক নিয়মিত আয়োজন এসপি হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্য অনুষ্ঠানে। স্যার, বিরতির আগে আমাদের দর্শক ছিলেন নুরুল ইসলাম আগারগা থেকে। ওনার বয়স 68 বছর। তিনি হাঁটু ব্যথায় ভুগছিলেন। উনি এমআরআই করেছেন, তার স্পন্ডালাইটিস ধরা পড়েছে। তিনি আপনার এখানে ট্রিটমেন্টও নিয়েছিলেন 7 দিন, কিন্তু তিনি ব্যক্তিগত কারণে পরবর্তীতে সেটা কন্টিনিউ করতে পারেননি। তার সমস্যা এখনো রয়েছে। দেখেন, ওনার কিন্তু হাঁটুতে সমস্যা এবং নিচে উঠবস করতে পারে না। তার মানে কি, এই ব্যক্তি নিচে বসে নামাজও পড়তে পারছে না। তো যতক্ষণ আমাদের টার্গেট হলো কি, যে আমরা ট্রিটমেন্টটা করছি, আলটিমেটলি আমাদের একটা এইম থাকে, সেটা হচ্ছে ওনাকে নিচে বসে নামাজ পড়তে হবে। নামাজটা যখন শুরু করলো তখন আর ফিজিওথেরাপির দরকার নাই, ডিসিপ্লিন চলে আসলো।
আসলো অটো, কারণ আমরা যেটা বলেছি যে ডিসিপ্লিন ছাড়া কোনো কিছু সাকসেসফুল হবে না। যেমন 7 দিন থেরাপি নিল, কোনোদিন নিল, কোনোদিন নিচ্ছে না, আমরা এই কোনোদিন একবার জিনিসটি নিচ্ছে, নিয়ে কিন্তু কথা বলছিলাম, রাইট। তো ডিসিপ্লিন ডিসিপ্লিন ছাড়া কোনো কিছু সাকসেসফুল হবে না। এই রোগীদের ক্ষেত্রে আমরা যেটা করছি 3 থেকে 4 সপ্তাহ হসপিটালে ভর্তি রেখে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট করছি, যাদের এবং সম্ভব প্রতিদিন আমরা হয় না 4 এসে যে টাইমস করতে। না, উনি আসা যাওয়া করলেও ভালো হবে না, কারণ উনি আসা যাওয়া করলে ওনার হাঁটুর মধ্যে কার্টিলেজটা আরও ইনজুরি হতে থাকবে, ফলে কি উনি আরও খারাপ হবে। আচ্ছা। যে কারণে ওনাকে হসপিটালাইজেশন করে 3 থেকে 4 সপ্তাহ প্রতিদিন 4টা করে থেরাপি যদি আমরা দিতে পারি, 4 সপ্তাহের মধ্যে তার মাসেল পাওয়ার বেড়ে যাবে, হাঁটু ভাঁজ হয়ে যাবে, কোমরের ফাটা রিপেয়ার হয়ে যাবে এবং উনি সুস্থ হয়ে যাবে। বাসায় যে 2 সপ্তাহ নিজে নিজে করবে, 6 সপ্তাহ পরে হাঁটবে, এবং আমরা 3 মাস পরে বলি নামাজ পড়ছেন নিচে বসে। যখনই সে নামাজ পড়বে, নামাজটা কিন্তু ডিসিপ্লিন, ঠিক টাইম টু টাইম অটোমেটিক, কিন্তু নামাজ হচ্ছে এক্সারসাইজ, তখন করে ফিজিওথেরাপির দরকার নাই। তো যেটা আমরা ওনাদেরকে বলে থাকি, ওনারা ওই যে বিভিন্ন কারণে পার্সোনাল সমস্যা, তো পার্সোনাল সমস্যা তো আসলে আমাদের অসুখ বুঝবে না। জি, অসুখ যা চায় আমরা অসুখকে দিতে হবে। যে আমরা বলি যে আমরা তো চিকিৎসা করি রোগকে, রোগীর কথা শুনলে তো রোগ ভালো হচ্ছে না, আমাদের রোগের কথা শুনতে হবে। রোগ কি চায়, রোগ যা চায় আমাকে তাই দিতে হবে, রোগী যা চায় তা দেওয়া যাবে না। কারণ রোগী বলে আমাকে এখনই ভালো করে দেন, সেটা তো সম্ভব না। সবকিছুকেই সময় রোগ দিতে বলছে হবে। আমাকে 2 মাস লাগবে, রোগের কথাই শুনতে হবে, আমরা বাধ্য। সো ওনাকে যেটা করতে হবে, 3 থেকে 4 সপ্তাহ হসপিটালে থেকে যদি ফিজিওথেরাপি দেয়, ইনশাআল্লাহ উনি 3 মাসের মধ্যে সুস্থ হয়ে নামাজ পড়তে পারবে, যায় নামাজে। আমাদের পরবর্তী দর্শক ছিলেন মোহাম্মদ সাজু নামে, ঢাকা থেকে তিনি ফোন করেছিলেন। তিনি হচ্ছে করোনাকালীন সময়ে হাঁটুতে ব্যথা পেয়েছিলেন, সেই ব্যথা এখনো অনুভব করেন, তার ওঠানামায় কষ্ট হয়, কোমরে হালকা ব্যথা রয়েছে। এরকম অনেক রোগী কিন্তু আমরা পেয়ে থাকি যে লং টাইম আগে ব্যথা পেয়েছিল, 10 বছর পর বা 5 বছর পর, 2 বছর মনে করছে ওই ব্যথা থেকে ব্যথা হচ্ছে, আসলে কিন্তু না। 2 বছর আগের ব্যথা সেটা কিন্তু 2 বছর পর থাকবে না, এটা আসছে আমাদের নার্ভ থেকে। ওনার পায়ের শক্তি কমে যাওয়ার কারণে ওই পাটাতেই ব্যথা, যেটাতে আঘাতপ্রাপ্ত ছিল, এটা উইকনেস বেড়ে গিয়েছে। ওনার মেরুদণ্ডের সমস্যা আছে, কোমরে ডিস্ক প্রলাপস আছে, তার কোমরও ব্যথা হয় বেশি হাঁটাচলা করলে। মেরুদণ্ডে একটা এমআরআই করে দেখে এখানে ফিজিওথেরাপি একমাত্র সলিউশন, 3 থেকে 4 সপ্তাহ ফিজিওথেরাপি করলে ভালো হয়ে যাবে। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কোমরে একটা এমআরআই করে দেখবেন আগে, কোমরে আপনার ডিস্ক প্রলাপস আছে কিনা, দেন আপনাকে ফিজিওথেরাপি করতে হবে 3 থেকে 4 সপ্তাহ, তাহলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন এবং আপনি নিচে বসে হাঁটাচলা সবকিছু আবার করতে পারবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এত সুন্দর করে বুঝিয়ে দিলেন। আমি আশা করব আমাদের সাধারণ দর্শকরা খুবই উপকৃত হবেন। দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের সাপ্তাহিক নিয়মিত আয়োজন এসপি হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্য অনুষ্ঠানটি। আমরা আলোচনা করছি অপারেশনবিহীন হাঁটু ও কোমর ব্যথার চিকিৎসা এবং স্ট্রোক পরবর্তী রিহ্যাবিলিটেশন নিয়ে। এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকলে আমাদের টিভি স্ক্রিনের নিচে স্ক্রলে দেখানো নম্বরে সরাসরি ফোন করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের বিশেষ অতিথির মাধ্যমে সেসব প্রশ্নের উত্তর দেয়া। এই যে স্যার, আপনি বারবার বলছেন যে হাঁটু বা কোমর ব্যথা হলে ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়া উচিত, এই বিষয়ে কিন্তু আমরা বেশিরভাগই অনেকে অজ্ঞ এখনো যে আমার একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়া উচিত এই ব্যথার জন্য। আমরা কিন্তু মেডিসিন ডক্টর, অর্থোপেডিক্স, এমনকি নিউরোসার্জনের কাছে গিয়েও ঘুরে আসি, কিন্তু সঠিকভাবে প্রথমেই কেন আমরা একজন ফিজিওথেরাপিস্টের কাছে যেতে পারি না? এটা অ্যাকচুয়ালি অ্যাওয়ারনেসের। এখন পর্যন্ত আমাদের প্রথমত যে আমাদের ফিজিওথেরাপি স্পেশালিস্টের সংখ্যা খুবই কম, যেখানে অ্যাভেলেবিলিটি না থাকার কারণে কোথায় যাবে চিনে না, জানে না, মানুষের মধ্যে ওই অ্যাওয়ারনেসটা ডেভেলপ করেন যে ফিজিওথেরাপি চিকিৎসক এটা খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। কারণ এখন দেখা যাচ্ছে যে 100 জন রোগীর মধ্যে অলমোস্ট বলতে পারেন যে 90 জনের কিন্তু ফিজিওথেরাপি দরকার আছে। যেমন একজন ডায়াবেটিসের চিকিৎসা করছে, শুধু ডায়াবেটিসের চিকিৎসা করছে, দিন দিন কিন্তু তার ডায়াবেটিস কিন্তু আনকন্ট্রোল হচ্ছে। কি হচ্ছে, আগে তার ট্যাবলেটে কাজ হতো, এখন ইনসুলিন লাগে, সে কিন্তু মুক্ত হচ্ছে না। আমাদের চিকিৎসা করার উদ্দেশ্য কি, যে আপনি একটা অসুখ নিয়ে আসছেন, আমি সেই অসুখটা কমপ্লিট সলিউশন করে দেবো, এটা নিজে নিজে বডি নিজে কন্ট্রোল করবে। তাহলে যে ডায়াবেটিস নিয়ে যাচ্ছে, আজকে যাচ্ছে ট্যাবলেট দিয়ে শুরু হচ্ছে, একসময় আস্তে আস্তে ইনসুলিন, তার মানে কি সে কিন্তু আস্তে আস্তে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু এইসব রোগীদের যদি ভালো সুন্দর মতো ফিজিওথেরাপি দেওয়া যেত, আদার্স প্রবলেমগুলো তাদের আসতো না। দেখা যাচ্ছে হাঁটু ব্যথা রোগী আস্তে আস্তে কি হচ্ছে, তার একজন ডায়াবেটিস রোগী আস্তে আস্তে হাঁটু ব্যথা শুরু হয়ে যাচ্ছে, কোমর ব্যথা শুরু হয়ে যাচ্ছে। সো প্রথমে যদি ফিজিওথেরাপি দেওয়া যায়, তাহলে কিন্তু এই জন্য সব ডিজিজের ক্ষেত্রেই ফিজিওথেরাপিটা খুব গুরুত্বপূর্ণ। স্যার, আমাদের দর্শক রয়েছে লাইনে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আচ্ছা, আমি আরিফ বলছিলাম, জি, কুমিল্লা থেকে। আপনার সমস্যা আমার ঘাড়ে ব্যথা 3 বছর ধরে। তো ঘাড়ের কোনো চিকিৎসা করলে বা কোনো থেরাপি নিলে ঘাড়ের সমস্যা কমে না, কিন্তু কোমরে যদি কোনো মাসাজ করা হয় তাহলে আমার ঘাড়ের ব্যথা কমে যায়। এর কারণ কি? এমআরআই করিয়েছি, নর্মাল রিপোর্ট, তারপরে এক্সরে করিয়েছি, সব নর্মাল,
কিন্তু আমি কোনো সলিউশন পাচ্ছি না। আপনার বয়স এটা কত? কেন হচ্ছে? বয়স কত? আমার বয়স 32 বছর। আপনার কি প্রেশার আছে, হাই প্রেশার? না না না, এরকম কোনো প্রেশার নেই বা কোনো রোগ নেই আমার। ধন্যবাদ আপনাকে। অসংখ্য আমি ধন্যবাদ উত্তর দর্শক, দিচ্ছি। আপনার প্রশ্নের উত্তরটি দিব, একটু অপেক্ষা করুন, আমাদের আরেকজন দর্শক আছে লাইনে। শুধু দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। থেকে বলতেছি আমি, জি সেলিনা আক্তার বলতেছি। আচ্ছা, আপনার সমস্যা কথাটি বলুন। আমার হচ্ছে যে পায়ে ব্যথা, পায়ে গোড়ালি আছে না, গোড়ালির ওখানে ব্যথা, হাঁটতে পারি না, হাঁটতে গেলে ব্যথা করে। কিন্তু আমি 2টা ইনজেকশন দিছিলাম, ইনজেকশন দেওয়ার পরে 2-1 মাস ভালো থাকে, ফের আবার ওই সমস্যা দেখা দেয়। কতদিন যাবত ব্যথাটা হচ্ছে? ব্যথাটা হচ্ছে প্রায় 1 বছর। এর আগেও আমি দিছিলাম, ওই শীতকালে বেশি হয়। জি, আমরা কোমরে কি কোনো ব্যথা আছে আপনার? হ্যাঁ, কোমরও হালকা ব্যথা জি, আছে। বুঝতে আবার আমার পেরেছি, আমরা উত্তরটা দিব। অসংখ্য ধন্যবাদ দর্শক, আমরা আপনার প্রশ্নের জি। উত্তরটা দিচ্ছি। আরেকজন দর্শক আছে লাইনে। শুধু দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। জি, ওয়ালাইকুম আসসালাম, আমি হচ্ছে রংপুর থেকে বলছি। যে আপনার নাম এবং বয়স বলে সমস্যা কথাটি বলুন। জি, সমস্যা আমার হাজবেন্ডের। আচ্ছা ও হচ্ছে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে কাঁধে ব্যথা পেয়েছিল। আচ্ছা, তো 1.5 মাস হয়ে যাচ্ছে মোটামুটি। ডাক্তার দেখিয়েছি, কোনো ওষুধ খাচ্ছে, পেইন কিলার খেয়ে ব্যথাটা কমছে না। এখনো হচ্ছে হাতে ব্যথা, সে হাত নাড়ানাড়ি, উপরে তোলা, নিচে নামা, এই মানে এটা করতে পারছে না। এটার কোনো সমাধান আছে কিনা? জি, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দর্শক, আমরা আপনার প্রশ্ন উত্তরটি দিচ্ছি। আমাদের প্রথম দর্শক ছিলেন কুমিল্লা থেকে, ওনার বয়স 32 বছর, আরিফ নামের। তিনি হচ্ছে 3 বছর ধরে ঘাড়ের ব্যথায় ভুগছেন। তিনি ঘাড়ে কোনো ফিজিওথেরাপি নিচ্ছেন, তাতে সারছে না, কিন্তু তিনি যখন কোমরের ট্রিটমেন্ট নিচ্ছে তখন তিনি আরাম পাচ্ছেন। এই ক্ষেত্রে তার করণীয় কি? তিনি সকল দেখেন, প্রকার টেস্টও করেছেন। রাইট। ওনার আসলে টেস্টে প্রথমত ওনার ইনভেস্টিগেশনে যে এমআরআই রিপোর্ট এসেছে, রিপোর্টের ইনফরমেশনটা সে ভুল দিয়েছে, সেখানে প্রবলেম ধরা পড়েছে অবশ্যই। কারণ আমার কিছু যেহেতু না কিছু ব্যথা অবশ্যই আছে, ধরা পড়েছে। কিছু না কিছু, আর সব সমস্যা সবাই কিন্তু বুঝতে পারে না, অনেকে ইগনোর করে বা যায়। এখানে তার কাউন্সিলিং এরও রাইট। বিষয়টা রয়েছে। তো যেটা আছে তার সার্ভাইকালে প্রবলেম আছে, লাম্বারে প্রবলেম আছে। এখন কথা হচ্ছে 3 বছর ধরে ব্যথায় কেন কষ্ট পাবে? দেখেন, ওনার চিকিৎসা হচ্ছে ব্যথার চিকিৎসা করলে উনি জীবনেও কোনদিন ব্যথামুক্ত হতে পারবে না। ওনার রোগের ট্রিটমেন্ট হচ্ছে, ওনার এখানে অনেকগুলো প্রবলেম থাকতে পারে। নাম্বার 1, ওনার মাসেল উইকনেস থাকতে পারে, ইমব্যালেন্স। ওনাকে ব্যালেন্সে নিয়ে আসতে হবে। কিন্তু ওনার বয়সটা কিন্তু একদম ইয়াং এজ, Right. এই যে কেন এই পেইনগুলো হচ্ছে? হ্যাঁ, যে কোনো বয়সে হতে হয়, 16 বছরে 12 বছরও ব্যথা হতে পারে, কারণ 18 বছর 32 বছর বয়সে ব্যথা হওয়ার চান্স সবচেয়ে বেশি। ওনাকে যেটা করতে, মাসেলকে বিল্ড আপ করতে হবে। ওনার যেটা মেকানিক্যাল প্রবলেম আছে, মেকানিক্যাল থাকার কারণে, যেটা কারেকশন না করার কারণে পেইন কিলার খেয়ে যাচ্ছে বা কোমরে মেসেজ দিচ্ছে, মেসেজ কিন্তু ট্রিটমেন্ট না। জি, একটা সঠিক physiotherapy রাইট, সঠিক দরকার। ফিজিওথেরাপি সে পাচ্ছে না। অনেক সময় আল্ট্রাসাউন্ড দিলে ভালো লাগে, মেসেজ দিলে ভালো লাগে, গরম শেক দিলে ভালো লাগে। দিস ইজ নট ট্রিটমেন্ট। এটা পেইন কিলারের মতোই, যেমন পেইন কিলার খেলে ভালো লাগে, একটু ডাইক্লোফেনাক খেলে ভালো লাগে, একটু ভলটাইন খেলে ভালো লাগে, একটু সাপোজিটরি ভালো লাগে। ভালো লাগা আর চিকিৎসা দুটো এক জিনিস না। আমরা সবসময় চিন্তা করি কি ব্যথা হয়েছে, ব্যথার চিকিৎসা করো। নো, ব্যথা কেন হচ্ছে, কেনটাকে সমাধান করার জন্য ব্যথা আর না আসে। তো ওনার সমস্যা হচ্ছে মাসেল উইকনেস আছে, ডিসপ্রোলাপস হচ্ছে, ছোট ছোট মাইল্ড ডিসপ্রোলাপস হচ্ছে কোমর এবং ঘাড়ে, যে কারণে বডিটা ইমব্যালেন্স হচ্ছে। ওনাকে যদি আমি বডির ফিটনেসটা ফেরাই নিয়ে আসতে পারি, ওনার ব্যথা আর কোনো দিনই আসবে না, আগামী 50 বছরও আসবে না, যদি বডি ফিট থাকে। তো দর্শক, আমি আপনার সাজেস্ট করি, আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে আপনি আগে বুঝতে চেষ্টা করুন আপনার আসল প্রবলেমটা কি, দেন কোথায়? ফিজিওথেরাপি করতে হবে। মেসেজ, মালিশ, তেল ডলাডলি বা ওই আল্ট্রাসাউন্ড দেওয়া, টেন্স দেওয়া, এগুলো থেরাপি না, এগুলো জাস্ট থেরাপির একটা পার্ট। ইলেকট্রোথেরাপি আমরা বলি, কিন্তু মূল থেরাপি হচ্ছে এক্সারসাইজ করতে হবে। কোন এক্সারসাইজ করতে হবে, কতবার করতে হবে, এটা অবশ্যই আপনাকে ডিসিপ্লিন মেনটেন করে একটা নির্দিষ্ট টাইম বিশেষজ্ঞ পর্যন্ত করতে হবে। চিকিৎসকের সারা জীবন করা লাগবে না, হয়তো 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 1 সপ্তাহ ভালো হয়ে যেতে পারে, ডিপেন্ড করবে আপনার কন্ডিশনের উপরে। ধন্যবাদ আপনাকে। আমাদের পরবর্তী দর্শক ছিলেন সেলিনা আক্তার নামে। তার পায়ের গোড়ালিতে ব্যথা, যখন উনি হাঁটাচলা করেন তখন তার এই সমস্যা হয়। 1 বছর ধরে এই ব্যথায় ভুগছেন। তিনি ইনজেকশন নিয়েছেন, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। দেখেন, উনি গোড়ালিতে ইনজেকশন দিচ্ছেন, তো গোড়ালির ইনজেকশন কেন দিচ্ছেন? যদি ক্যালকিন
ক্যালকেনিয়াল স্পুর হয়, গরেলি ইনজেকশনে কি করবে, আরও হাড় বাড়াই দিবে। কারণ ক্যালকেনিয়াল স্পুর বলছে গরেলিতে হাড় বেড়ে যাওয়া, সেখানে কিন্তু ইনজেকশন সমাধান না। ইনজেকশন দেওয়ার কারণে, স্টেরয়েড দেওয়ার কারণে পেইনটা কমে থাকছে, এটা কোনো চিকিৎসার মধ্যে পড়ে না। এটা হলো হেল্প করতে পারে, কিন্তু ওনার মূল প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে। যেটা আমি বুঝতে পেরেছি, ওনার সমস্যা আছে কোমরে, মেরুদণ্ডে। কোমরে যদি আমাদের মাইল্ড ডিসপ্রলাপস থাকে, তো পেশেন্ট বলে রাতে শুয়ে আছি, সকালে ঘুম থেকে উঠে দাঁড়ালেই প্রচণ্ড ব্যথা করে, একটু হাঁটলে আস্তে আস্তে আবার কমে যায়, বেশি হাঁটলে আবার ব্যথা বেড়ে যায়। তার মানে তার ব্যথাটা আসছে কোমর থেকে। সো আমার কোমরের আর ট্রিটমেন্ট যদি করতে হবে। গোড়ালির হাড় বেড়ে থাকে সেটা গোড়ালির হাড় বেড়ে গেলে কিচ্ছু করার নাই, শুধু নরম জুতা পরলে সে সুস্থ থাকবে, ভালো থাকবে, কোনো আচ্ছা। ডিস্টার্ব করবে না। কারণ ওখানে ইনজেকশন যত দিবেন আপনার হাড় তত আরো বড় হতে থাকবে, আরো বেড়ে যাবে। কারণ ওই স্টেরয়েড যে ওখানে ইরোশন তৈরি করতে পারে, করে হাড় আরো বাড়ায় দিতে পারে। সো এটাতে সমাধান হবে না। উনি 2টা দিছে, আরো 10টা দিয়েও কোনো লাভ নাই। ওনাকে যেটা করতে, এখানে একমাত্র সলিউশন হচ্ছে ফিজিওথেরাপি করে ওনার কোমরটাকে ঠিক করতে হবে, মাসলকে স্ট্রং করতে হবে, আর নরম জুতা পরতে হবে। যারা গোড়ালি ব্যথা আক্রান্ত তাদেরকে আমরা বলি খালি পায়ে শক্ত জায়গা হাঁটবেন না, সফট জুতা ইউজ করবেন, তাহলে গোড়ালি হাড় বাড়লেও আপনার কোনো ক্ষতি করবে না। হাড়ের জায়গায় হাড় থাকবে, আস্তে আস্তে হাড়টা অটোমেটিক স্মুথ হয়ে যাবে। আমাদের পরবর্তী দর্শক ছিলেন রংপুর থেকে। তার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছিল 1.5 মাস আগে মোটরসাইকেলে। তিনি হচ্ছে সেই ট্রিটমেন্ট নিয়েছিলেন, কিন্তু কাঁধে এখনো ব্যথা রয়েছে এবং হাত নাড়াচাড়া করতে সমস্যা হয়। দেখেন, উনি যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, আমি একটু আগে বলেছিলাম যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু ফিজিওথেরাপি খুব দরকার। যেমন 1.5 মাস ধরে কষ্ট পাচ্ছে, এটা জাস্ট ম্যাটার অফ 7 ডেজ। যদি উনি 7 দিন রিহ্যাব ফিজিওথেরাপি করতে পারে তাহলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। কিন্তু না করার কারণে 1.5 মাস উনি সাফার করছে, আস্তে আস্তে কিন্তু এটা আরো জটিলের দিকে চলে যাবে। এটা দেখা যায় একসময় ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করবে, হাত আরো উইকনেস ডেভেলপ করবে, কাজে সমস্যা হবে, দিন দিন রোগটা অনেক বড় হয়ে যাবে। সার্ভাইকাল ডিসপ্রলাপস হতে পারে। তো প্রথমেই যদি 7 দিন থেরাপি দিয়ে যেত, আজকে কিন্তু এই কষ্টটা হতো না। সো এখনো সময় আছে, 1.5 মাস হয়ে গেছে, সমস্যা নেই। এখন হয়তো কয়েকটা দিন থেরাপি দিলে উনি সুস্থ হয়ে যাবে। কারণ প্রত্যেকটা ইনজুরিতে ফিজিওথেরাপি মাস্ট। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনাকে কয়েকদিন ফিজিওথেরাপি নিতে হবে। ফিজিওথেরাপি নিয়ে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমাদের আরেকজন দর্শক আছে লাইনে। দর্শক, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। কুড়িগ্রাম থেকে বলতেছি, আমি শামিমা। আচ্ছা, আপনার সমস্যা কথাটি বলুন। আমার যে কোমরের ব্যথা প্রায় 5-6 বছর থেকে, মানে হাড় ক্ষয় গেছে, আবার পায়ের গোড়ালিতে হাড় বাড়ছে। জি। তো মানে ওষুধ খেলে হয়, মানে সুস্থ থাকি, জি। আর ওষুধ না খেলে অসুস্থ থাকি। মানে খুব সমস্যা, নিচু জি। জায়গায় বসতে পারি না, নামাজ পড়তে পারি না, জি। হাঁটলে ব্যথা লাগে, মানে আপনার ঘুম থেকে বয়স উঠলে কত? পায়ে। আমার বয়স 48। জি, আচ্ছা। ধন্যবাদ, আমরা উত্তরটা ধন্যবাদ। দিচ্ছি। আমাদের সেম একই প্রশ্ন যে ওনার কোমরে ব্যথা 5-6 বছর যাবত, ওনার 48 বছর বয়স, তার গোড়ালিতেও ব্যথা আছে, গোড়ালিতেও ব্যথা, হাড় নিচে ক্ষয় বসতে হয়ে পারে গেছে, না, নামাজ নামাজটাও পড়তে পারে না স্বাভাবিকভাবে। দেখেন, ওনার কিন্তু সমস্যা একটাই, ব্যথা। উনি বলছে ব্যথা, এটা কোনো সমস্যা না। ওনার সমস্যা অনেকগুলা। ওনার সমস্যা হচ্ছে হাঁটলে পা ভার হয়ে যায়, নিচে বসলে উঠতে পারে না, মানে ওনার ডিসপ্রলাপস আছে, পায়ের গোড়ালিতে ব্যথা। গোড়ালি ব্যথাটা কোমর থেকে আসছে, তার মানে তার মূল সমস্যা হচ্ছে মেরুদণ্ড ফেটে জেল লিক করেছে, জয়েন্ট ফেটে, যেটা আমরা বলছি পিএলআইডি। এটা হচ্ছে ওনার 1 নম্বর সমস্যা। 2 নম্বর, এটার কারণে পায়ের শক্তি কমে গেছে। শক্তি কমে যাওয়ার কারণে বডির ওজন আঘাত করে হাঁটুর মধ্যে কার্টিলেজ ভেঙে ফেলছে, এটা 2 নম্বর সমস্যা। তাহলে আমাদের সমস্যার সমাধান করতে গেলে ওনার মেরুদণ্ডের ফাটাটাকে রিপেয়ার করে পায়ের শক্তিটা বাড়াতে আবার হবে। গোড়ালিতেও ব্যথা রয়েছে, গোড়ালিটা অটোমেটিক ভালো হয়ে যাবে। যদি আমরা ওনাকে 3 থেকে 4 সপ্তাহ বেড রেস্টে রেখে ফিজিওথেরাপি দেওয়া যায় দিনে 4 বেলা, তাহলে ওনার মেরুদণ্ডের ফাটলটা রিপেয়ার হয়ে যাবে। এই 4 সপ্তাহের মধ্যে ওনার মাসেল পাওয়ার বেড়ে হাঁটু পুরো ভাঁজ হয়ে যাবে। 2 সপ্তাহ বাসায় রেস্ট নেবে, 6 সপ্তাহ পর হাঁটবে, 3 মাস পরে জায়নামাজে নামাজ পড়তে পারবে। আলটিমেটলি ওনার ট্রিটমেন্ট হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। নামাজ পড়লে ওনার আর কোনো ট্রিটমেন্ট লাগবে না। সো আমাদের প্রথম এইমটা হচ্ছে যে ওনাকে আমরা 3 থেকে 4 সপ্তাহ রেস্টে রেখে থেরাপির মাধ্যমে ওনাকে সুস্থ করে বাসায় ছেড়ে যাবো। বাসায় 3 মাস উনি নিজে নিজে করবে, 3 মাস পর থেকে নামাজ পড়বে, আর কোনোদিন ফিজিওথেরাপির দরকার নাই। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে একটা রিহ্যাব হসপিটালে গিয়ে আপনাকে 3 সপ্তাহ কন্টিনিউ ফিজিওথেরাপি নিতে হবে। ফিজিওথেরাপি এমন না যে আপনি আজকে নিলেন, কালকে নিলেন না, পরশু নিলেন, তারপর এইভাবে নিয়ে জীবনেও কোনোদিন সুস্থ হবেন না। ওষুধের মতো, ওষুধ খেলে ভালো লাগে, ছেড়ে দিলে খারাপ হয়, ঠিক তাই থেরাপি নিলে ভালো লাগবে, যখন নিবে বাসায় যাবে খারাপ হয়ে যাবে। সারা জীবন যদি থেরাপি দেন কোনো দিন সে সুস্থ হবে না। সো আমাদের প্রথম টার্গেট হচ্ছে সুস্থতা, কমপ্লিট সলিউশন। কমপ্লিট সলিউশন করতে গেলে 3 থেকে 4 সপ্তাহ তাকে কন্টিনিউ ট্রিটমেন্ট নিতে হবে, তাহলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে। যতক্ষণ না জায়নামাজে নামাজ স্বাভাবিকভাবে পড়তে পারছে ততক্ষণ সুস্থ আমরা বলবো না। আর এই যে স্যার, আমরা হচ্ছে ব্যথা হলেই ফার্মেসি থেকে ওষুধ খাচ্ছে, বা অনেকেই কিন্তু ভালো থাকার জন্য
আমাদের অনেক সোশ্যাল মিডিয়া থেকে এক্সারসাইজ শিখে বাসায় বসে এক্সারসাইজ করছে নিজের মতো করে, এতে তারা নিজেদের কতটা ক্ষতি করছে এই প্রশ্নের উত্তরটি আমি জানবো কিন্তু একটি বিরতির পরে। প্রিয় দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসছি এসপি হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্য অনুষ্ঠানে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি এসপি হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্য অনুষ্ঠানে। স্যার, আমি বিরতির আগে একটা প্রশ্ন করেছিলাম যে সোশ্যাল মিডিয়া দেখে এখন অনেকেই কিন্তু বাসায় বসে এক্সারসাইজ করছে, কোনো পেইন হলে সার্চ করে দেখে নিচ্ছে কি এক্সারসাইজ করতে হবে, তাতে তারা নিজেদের কতটা ক্ষতি করছে? না, আসলে কি মিডিয়া থেকে বা আমরা যদি গুগল বলি, ইউটিউব বলি, যেটা আসলে এটা এডুকেশনাল পারপাস, এটা দেখা যেতে পারে, শেখা যেতে পারে, কিন্তু যার প্রয়োজন নয় তার দেখা উচিত, তো শেখারও দরকার নাই, কারণ আননেসেসারি শুধু যে বিশেষজ্ঞ সে বুঝবে। অ্যাকচুয়ালি মিডিয়ার মাধ্যমে আমরা কি বলি যে বিশেষজ্ঞ সে আরও এটাকে দেখে রিসার্চ করতে পারবে, যেটা থেকে কোনটা সঠিক, জ্ঞান অর্জন করতে পারবে, রাইট। কিন্তু ওটা নিজের উপর যখন অ্যাপ্লাই করতে যাচ্ছে, যদি সেটা খারাপ হয় তাহলে সেটা আরো ভয়ঙ্কর হতে পারে, তো নেগেটিভ হতেই পারে। তো আমরা যেটা বলি সবসময় যে গুগল দেখে বা ইউটিউব দেখে কখনোই কোনো এক্সারসাইজ করা উচিত না। এক্সারসাইজ করতে গেলে ইন্ডিভিজুয়াল পার্সন কিন্তু আলাদা আলাদা বিশেষজ্ঞর মতামত নিতে হবে। যেমন কোনো মেডিসিনও যদি আপনি কোনো অসুখ হয়েছে মেডিসিন খাবেন, আপনি যদি গুগলের সাহায্য নেন তাহলে বিপদে পড়বেন। সেটার ইন্ডিকেশন জাস্ট একটু আমার কুফলতা জেনে নিতে পারি আমি দেখে। হ্যাঁ, আপনি যেতে পারেন, কিন্তু বিশেষজ্ঞ পরামর্শ ছাড়া চিকিৎসার মতো এত ভয়ঙ্কর কিছু করা উচিত না। সেটা এক্সারসাইজ, ফিজিওথেরাপি। আসলে অনেকে মনে করে এক্সারসাইজে মনে হয় সাইড ইফেক্ট নাই, এক্সারসাইজে মারাত্মক সাইড ইফেক্ট আছে, ওষুধের থেকেও ভয়ঙ্কর। কারণ যদি ভুল এক্সারসাইজ হয় তাহলে একটা ডোজ বা একটা টাইমিং রয়েছে, টাইমিং আছে, ডিসিপ্লিন আছে, যে প্রত্যেকটা, যেমন কোমর ব্যথা রোগী, 16 বছরের একটা মেয়ের কোমর ব্যথা রোগী, 16 বছরের একটা ছেলের কোমর ব্যথা, দুটো ট্রিটমেন্ট কিন্তু ভিন্ন। ঠিক তাই 80 বছরের কোনো বৃদ্ধর কোমর ব্যথা, 40 বছরের বৃদ্ধর কোমর ব্যথা, বয়স্ক মিডল এজের কোমর ব্যথা, আর 28 বছরের কোমর ব্যথা কিন্তু এক ট্রিটমেন্টে হবে না। একই কোমর ব্যথা তিনজনেরই, কিন্তু তিনজনের তিন ধরনের ট্রিটমেন্ট লাগতে পারে। সো কিন্তু গুগল কিন্তু বা ইউটিউবে কিন্তু এটা কিন্তু আইডেন্টিফাই করা রাইট। যে কারণে অবশ্যই বিশেষজ্ঞ লাগবে। আন্দাজে করলে কি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভালো হওয়ার কোনো সুযোগই নাই। অনেকে মনে হচ্ছে করলে তো ভালো লাগে, ভালো লাগা আর সুস্থ হওয়া দুই জিনিস। চিকিৎসা কিন্তু ভালো লাগার সাথে সম্পর্ক না, কষ্ট হলেও সেটা সঠিক চিকিৎসা হতে হবে। যেমন পা ভেঙে গেল, প্লাস্টার করলে নিশ্চয়ই কারো ভালো লাগে না, অনেক কষ্ট লাগে, কিন্তু ওটাই করতে হবে। বরঞ্চ খুলে ফেললে ভালো লাগে, তাহলে কি খুলে ফেলবে না, খুলে ফেলা যাবে না, রাখতেই হবে। তো ব্যথা হচ্ছে কোমরে, একটু গরম সেক দিলে ভালো লাগে, এটা কোনো চিকিৎসা না। হয়তো ফিজিওথেরাপিতে তার কষ্ট হতে পারে, ওইটাই তার ট্রিটমেন্ট। তো সেই জন্য আমরা বলছি যে আসলে এরকম দেখে, মিডিয়া দেখে বা ওই যে গুগল দেখে, অনেকে আছে ইউটিউব দেখে এক্সারসাইজ করছে এবং পরে ক্ষতিগ্রস্ত হয়ে আবার আমাদের কাছে আসছে। বর্তমান সময়ে মেডিসিনটাও পারলে হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে নিচ্ছি, না, এটা খুবই খুবই খারাপ। যারা বলছে তাদেরও এই জিনিসটা ব্যাখ্যা করে দেওয়া উচিত, কারণ অনেকে আছে যারা বক্তব্য দিচ্ছেন, ওনারাও কিন্তু এখানে ডেসক্রিপশন দিচ্ছেন না যে এটা কিন্তু আপনার জন্য না, সতর্ক বানিয়ে দেওয়া উচিত। যেমন সিগারেটের অ্যাড দিলে সতর্কতা দেয় যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ঠিক তাই আমরা যদি মিডিয়াতে, যেমন আমরা বলে দিচ্ছি, যেমন একজন আমাকে ফোন দিচ্ছে, আমরা বলে দিচ্ছি কি অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের কাছে যেতে বলছি। আমি কিন্তু বলে দিতে পারবো না আপনি এই এক্সারসাইজটা করেন, কারণ কি আমার যেটা আইডিয়া হচ্ছে, এটা আমাদের অ্যাজাম্পশনটাকে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর ক্লিনিক্যালি টেস্ট করতে হবে, ক্লিনিক্যালি পরীক্ষা করার পর পারফেক্ট ট্রিটমেন্ট দিয়ে ওনাকে সুস্থ করে দিতে হবে। উনি যদি একটু ভুলের কারণে অসুস্থ হয়ে যায়, তার জন্য কে সাফার করবে? দায়ভার তখন তো নেওয়া যাবে না। আচ্ছা স্যার, এই যে আমরা এখন কিন্তু বর্তমান সময়ে আনাচে কানাচে অনেক ফিজিওথেরাপি সেন্টার দেখছি, এই ফিজিওথেরাপিস্ট, অরিজিনাল ফিজিওথেরাপিস্ট কারা, এটা আমরা কিভাবে বুঝবো সাধারণ মানুষ? অ্যাকচুয়ালি যেটা 2018-তে আমাদের জাতীয় সংসদে, মহান জাতীয় সংসদে কিন্তু বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল তৈরি হয়েছে। তো যে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের যে ডেফিনেশন, সেখানে বলছে গ্রাজুয়েশন করেছে যারা ইউনিভার্সিটির, পাবলিক বিশ্ববিদ্যালয়, কারণ কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় ফিজিওথেরাপি পড়াতে পারবে না, শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়গুলো পড়াতে পারবে। তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে। এরা ফিজিওথেরাপি গ্রাজুয়েশন কোর্স করছে মেডিকেল ফ্যাকাল্টি অথবা হেলথ সায়েন্সের আন্ডারে। তো এখান থেকে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে বা অনার্স যারা কমপ্লিট করছে বা ব্যাচেলার ডিগ্রি যারা করছে, শুধুমাত্র তারা ফিজিওথেরাপিস্ট বলতে পারবে, আর কেউ কিন্তু ফিজিওথেরাপিস্ট বলতে পারবে না। এটা কিন্তু আইন,
মহান জাতীয় সংসদে আইন পাশ হয়েছে। সো এখানে ফিজিওথেরাপিস্ট বলা কিন্তু এত সহজ না। একজন 5টা মেশিনে বসে সে বলে ফিজিওথেরাপিস্ট না, এটা কিন্তু খারাপ, কারণ সে মানুষকে ক্ষতি করবে। সো ফিজিওথেরাপিস্ট হতে গেলে অবশ্যই ইউনিভার্সিটির ডিগ্রি লাগবে এবং গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে। ব্যাচেলর অফ ফিজিওথেরাপির উপরে ব্যাচেলর ডিগ্রি প্রাপ্ত যারা আছে তারাই শুধুমাত্র নিজেকে ফিজিওথেরাপিস্ট বলে তারা চিকিৎসা করতে পারবে রোগীকে। আর যারা ফিজিওথেরাপিস্ট হতে আগ্রহী বা নতুন করে যারা ফিজিওথেরাপিস্ট হতে চায় তারা কিভাবে হতে পারবে? হ্যাঁ, যারা এবার ইন্টারমিডিয়েট পাস করেছে, যারা গতবার পাস করেছিল, 2 বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যতগুলো ইনস্টিটিউট, তার মধ্যে আমাদের একটা আছে ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, যেটা আমরা করেছি প্রাইভেট ফিজিওথেরাপি কলেজ। তো এখানে যারা এবার ইন্টারমিডিয়েট পাস করেছে তারা অ্যাডমিশন টেস্টের মাধ্যমে ভর্তি হতে পারবে। আমাদের কিন্তু আগামী মাসের 25 তারিখ, মানে এটা হচ্ছে এপ্রিল মে মাসে 25শে মে আমাদের কিন্তু অ্যাডমিশন টেস্ট পরীক্ষা আছে। এখন তারা ফর্ম ফিল আপ করছে, আমাদের ফর্ম ফিল আপ হচ্ছে। সো যারা এখন পাস করেছে, যারা ফর্ম ফিল আপ করতে চায়, আমাদের ওয়েবসাইটে ঢুকে ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, অথবা আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আমাদের ইউটিউব দেওয়া আছে, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপির ফেসবুক পেজ আছে, ওখান থেকে তারা নাম্বার নিয়ে তারা ওখানে ফর্ম ফিল আপের ব্যবস্থা আছে, ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবে এবং 25 তারিখ পরীক্ষার মাধ্যমে যারা চান্স পাবে, আমাদের মাত্র 30টা সিটের আন্ডার, মানে আমরা চালু করছি, 30টা সিট আছে। সো এখানে ভর্তি হতে পারবে এবং যারা এখানে ভর্তি হবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট হিসেবে ফিজিওথেরাপি স্পেশালিস্ট হিসেবে 5 বছর পর বের হবে। 4 বছর একাডেমিক এবং 1 বছর ইন্টার্নশিপ কমপ্লিট করলে 5 বছর পর তারা ফিজিওথেরাপি স্পেশালিস্ট হয়ে বের হতে পারবে। এবং এটার আরও অনেকগুলো দরজা তাদের জন্য খোলা, কারণ এখানে ফিজিওথেরাপিস্ট হয়ে যারা বেরোচ্ছে এরা কিন্তু বেকার থাকবে না একদমই। এরা চাইলে VCS দিতে পারবে, জেনারেল VCS এ যেতে পারবে, এরা চাইলে বিদেশে চলে যেতে পারবে খুবই দ্রুত, কারণ ফিজিওথেরাপিস্টদের ডিমান্ড সারা পৃথিবীতে অনেক বেশি। সো যে কোনো দেশে যে কেউ যেতে পারবে, হায়ার এডুকেশনের জন্য যেতে পারে। জাপান থেকে তো অনেক আমাদের কাছে, আমি বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম যখন, তখন আমার জাপান ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের যে প্রেসিডেন্ট, ওনার সঙ্গে কথা হয়েছে। উনি বলেছে ওনাদের দেশে এত বৃদ্ধের সংখ্যা বেড়ে গিয়েছে, ওনাদের ফিজিওথেরাপিস্ট আছে 80,000, তারপর ওনাদের হচ্ছে না, ওনাদের আরও ফিজিওথেরাপি স্পেশাল লাগবে। কিন্তু ওরা ইয়াং জেনারেশন নিতে চায়, 25 থেকে 40-এর মধ্যে ওনারা নিতে চায়, যে বলছে যত পারেন আপনারা এখানে দেন। ওখানে তারা পড়াশোনা মাস্টার্স করতে পারবে, PhD করতে পারবে, খুবই সুযোগ দিচ্ছে তারা। জাপান দিচ্ছে, অস্ট্রেলিয়া দিচ্ছে, কানাডা দিচ্ছে, আমেরিকাতে আছে, যে কোনো ফিজিওথেরাপিস্টদের অনেক ফ্যাসিলিটি রয়েছে ভবিষ্যতে। আর এই যে স্যার, আমরা হাঁটু ব্যথা, কোমর ব্যথা কারণ বা চিকিৎসা পদ্ধতি নিয়ে অনেক আলোচনা করলাম। অনেকেরই কিন্তু আছে যাদের একটু ওবেসিটি আছে বা যাদের ওজন একটু বেশি, তারা কিন্তু ডক্টরের কাছে গেলেই বলছে ওজন কমাতে। তার মানে কি হাঁটু ব্যথার সাথে বা কোমর ব্যথার সাথে ওজনের কোনো সম্পর্ক রয়েছে? অবশ্যই। আমি এটাকে বলছি ওজন, ওভারওয়েট বলছি না, আমি বলছি ইমব্যালেন্স। ওজন যে সবসময় ক্ষতি করছে এটা ডিরেক্ট আপনি বলতে পারবেন না, কারণ আমার কাছে 40 কেজির ব্যক্তি আছে, তার হাঁটু নষ্ট, হাঁটু ব্যথার জন্য হাঁটতে পারে না। তাহলে 40 কেজি যদি হয়, সে 40 কেজিকে আপনারা বলছেন ওভারওয়েট না, আমি বলছি ওটা ওভারওয়েট। কারণ 40 কেজি যার বডির ওয়েট, তার পায়ের শক্তি আছে মাত্র 20 কেজি, তাহলে তার 20 কেজি ওভারওয়েট। সো আমরা এখানে বলছি ইমব্যালেন্স। আমরা বলছি পাওয়ার। আপনার 100 কেজি বডির ওয়েট আছে, কিন্তু পাওয়ার থাকতে হবে 150 কেজি, তাহলে আপনার কিন্তু হাঁটু ব্যথা হবে না। সো আমরা যেটা ফিটনেসের দিকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি, যেটা আমাদের খুব কন্ট্রোলে। যদি বডির ফিটনেস থাকে তাহলে সেই ব্যক্তি ওবেসিটি হওয়া খুব টাফ। এসপি হসপিটাল ফিটনেসের উপর কি হচ্ছে? জি, আমরা যেটা প্রথমত ফিটনেসটাকে চেক করছি, তার ফিটনেসে কোথায় কোথায় তার ল্যাকেজ আছে, প্রবলেমটা আছে, সেটা আইডেন্টিফাই করছি। আমরা প্রথমত একটা স্পাইনের MRI করছি, আমরা BMD টেস্ট করছি, করে দেখছি তারপরে ক্লিনিক্যালি আমরা টেস্ট করে দেখছি এবং ফিটনেস ট্রেনিং দিচ্ছি। জাস্ট একদিন যদি ওখানে দেখানো যায়, একদিন আমরা যে সাজেশনটা দেবো, এটা যদি সে মেনটেন করতে হয় তাহলে ফিটনেস তার কন্ট্রোল থাকবে। এবং ফিটনেস ব্যক্তির মনে রাখবেন যে ফিটনেস যার শরীরে আছে তার কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা হওয়ার চান্স 99% থাকবে না। সো ফিটনেস থাকলে পরেই সে সুস্থ থাকবে, সুস্থ মন, এবং যত সুস্থ থাকবে অন্যান্য রোগও কিন্তু তার শরীরে আসবে না। তার ডায়াবেটিস বলেন, হার্ট ডিজিজ বলেন, অনেক কিছুকে আমরা প্রিভেনশন করতে পারবো বডির ফিটনেসের মাধ্যমে। সো ফিজিক্যাল ফিটনেসটা খুব ইম্পর্টেন্ট। ফিজিক্যাল ফিটনেস ছাড়া একজন ব্যক্তি সুস্থ থাকা খুব টাফ। স্যার, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সাধারণ দর্শকদের উদ্দেশ্যে আপনি হাঁটু ব্যথা, কোমর ব্যথা থেকে বিরত থাকতে গেলে কি প্রতিরোধ গড়ে তোলা উচিত? প্রথমত যে কোমর ব্যথা হলে ব্যথার ওষুধ খাওয়া উচিত না। যদি খুব তীব্র পেন হয় একটা খেতে পারে, তো ব্যথার ওষুধ না খেয়ে ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে। ফিজিওথেরাপি চিকিৎসার সাইড ইফেক্ট নাই যদি সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া যায়। এবং অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞকে খুঁজে বের করতে হবে, যার তার কাছে যে কোনো ফিজিওথেরাপি নেওয়া যাবে না। কারণ এই শরীরটাকে দর্শকরা কিভাবে আপনার সাথে আমি অ্যাকচুয়ালি SP হসপিটাল শ্যামলী রিং রোড, ওখানেই বসি, সপ্তাহে 7 দিন থাকি রোগীদের স্বার্থে। কারণ অনেক সরকারি অফিসাররা যারা দেখাতে
চান সপ্তাহের ছুটির দিনগুলো তাদের জন্য সুবিধা, যে ক্ষেত্রেই আমি শুক্রবার শনিবার সহ সপ্তাহে 7 দিন প্র্যাকটিস করি, সকাল 9টা থেকে 10টা থেকে 2টা এবং বিকাল সেশনে 5টা থেকে রাত 9টা। একটা মাত্র চেম্বার এসপি হসপিটাল, ওখানে আমি বসি, অন্য কোথাও আমি বসি না। তো আর প্রতি মাসে একদিন আমার গ্রামের বাড়িতে যাই আমি ফ্রি চিকিৎসা করতে, সেখানে গিয়ে সারাদিন 150 পেশেন্ট দেখি, এইভাবে চলছে। তো যারা আমার গ্রামে দেখাতে চায় তারা ফ্রি অফ কস্ট ওখানে দেখাতে পারবে প্রতি মাসে একবার করে। আর যারা এসপি হসপিটাল আসতে চায় তারা এসপি হসপিটাল অ্যাড্রেসে গুগলে এসপি হসপিটাল লিখলে সেখানে অ্যাড্রেস দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, ফেসবুক আছে, তারপরে এখানে স্কলে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে আমার নাম্বারটা বলে দিচ্ছি, যারা লিখে নিতে চান লিখে নিতে পারেন 0179-355-7825। আমি আরেকবার বলছি 0179-355-7825, এই নম্বরে ফোন করে আমার সঙ্গে কথা বলা যেতে পারে, অসুবিধা এসে দেখানো যাবে। ধন্যবাদ স্যার, আমার অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি ভালো থাকবেন। ধন্যবাদ স্যার আপনাকে। আপনাকেও ধন্যবাদ। শুধু দর্শক, আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে আগামী সোমবার ঠিক সকাল 9টায় সরাসরি নেক্সাস টেলিভিশনের পর্দায়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ডক্টর পাপিয়া আফরোজ সৌমিক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।